ট্রিমেন্ডাসলি টর্চার করা হতো আমাকে ওই রিলেশনশিপে। সেখান থেকে বেরিয়ে এসে আমি যে সুস্থ বেঁচে আছি, আমাকে যে তোমরা জ্যান্ত দেখতে পাচ্ছ, এটা আমার ভগবানের কৃপা। বাবা তো আমার জন্মের পরে ভেবেছিল আমাকে সানিয়া মির্জার মতো টেনিস খেলাবে, ঠিক আছে। সঙ্গে যেটা হয়েছে সেটা সত্যি খুবই মানে আমরা যেহেতু জানি না কি হয়েছে, আর সবাই জানতে চায়, এভরিবডি ওয়ান্টস টু নো যে এক্স্যাক্টলি কি হয়েছে। ফোন করলো, কোনো মিউজিক ভিডিওর একটা শুট আছে, তুমি কি করবে, একটু অফিসে এসে দেখা করো। সেখানে প্রোডিউসার যিনি, তিনি একটা বাজে লুক দিচ্ছেন আমাকে, তিনি ওপেনলি আমাকে অফার করছে টু স্লিপ উইথ হিম। আমি এয়ার হোস্টেস হতে চাই। আমি এখনো বলছি, আমাকে যদি এখন আবার কেউ 15 বছরে ফিরিয়ে নিয়ে আসে, বলে যে তুমি কি করতে চাও যদি অভিনয় না করো, আমি বলবো আমি এয়ার হোস্টেস। 2023 সালটা আমার এরকমই চলেছে, মানে এইভাবে আমি হার্টব্রোক, আমি বিশ্বাস করে ঠকেছি। তোমায় ছাড়া ঘুম আসে না মা, মাগো তোমায় ছাড়া। নমস্কার, আমি স্মিতা, আর আপনারা দেখছেন আমাদের মুখোমুখি অনুষ্ঠান। আর এই অনুষ্ঠানে কিন্তু আমরা এক একদিন এক একজন নতুন শিল্পীকে নিয়ে হাজির হয়ে যাই। আজ যিনি এসছেন তাকে কিন্তু আপনারা অনেক দিন আগে টেলিভিশনে দেখেছেন, খুব ছোটই দেখেছেন, কিন্তু সে কিন্তু এখন বেশ বড় হয়ে গেছে, ইভেন ভোটও দিচ্ছে অনেক দিন ধরে। তো আর বেশি কিছু বলবো না, আগে দেখে নেওয়া যাক কে এসেছে। তিথি। হাই হাই তিথি। সেই ছোট্ট তিথি কিন্তু আমাদের অনেক বড় হয়ে গেছে। তো প্রথমে বলো, তুমি কেমন আছো? ভীষণ ভালো, ভগবানের আশীর্বাদে। এই গরমে একটু পাগল পাগল হয়ে যাচ্ছি, বাট ঠিক আছে। এই বৃষ্টিটা তুমি কেমন এনজয় করলে কালকে? দারুণ। গরমকালে একটু এরকম বৃষ্টি পড়লে খুব ভালো লাগে, বর্ষাকালে আমি এনজয় করি না, একদমই করি না, কিন্তু এই কাল বৈশাখীর বৃষ্টি টিষ্টি ভালো লাগে। আচ্ছা, আমরা তো তোমাকে খুব ছোট দেখেছি, এখন তুমি অনেকটা বড় হয়ে গেছো। পড়াশুনো চলছে কি এখন তোমার? আমার মানে আমি এতটাই বড় হয়ে গেছি, আমি 3-4 বছর হয়ে গেছে আমি গ্রাজুয়েট হয়েছি। আমার আশুতোষ কলেজ থেকে সাইকোলজি অনার্স ছিল, তো সেটা 21-এ পাস আউট। 22, 23, 24, 25, 26, 5 বছর। আর ভোটও দিয়েছে তিথি, আমরা দেখতেও পাচ্ছি। তো সেসব পর্বে আমরা পরে আসবো, তার আগে যেটা শুরু করব, তিথির তোমায় ছাড়া ঘুম আসে না মা। আচ্ছা, এই কথাটা বললে কি তুমি পুরোনো দিনে নিশ্চয়ই তুমি ফিরে যাও, আমরা যেমন ফিরে যাই, তোমার ছোটবেলা। তোমার মনে পড়ে প্রথম দিনের সেই লাইট ক্যামেরা অ্যাকশন? আমার লাইফে প্রথম লাইট ক্যামেরা অ্যাকশন আরো ছোট বয়সে হয়েছে। আমি তার আগে সিনেমা করতাম। হ্যাঁ হ্যাঁ, একদম। বন্ধু সিনেমায় তোমায় আমরা দেখেছি, বুম্বাদার ছেলে হয়েছিলাম। আমি মানে ওই সময় থেকে প্রথমে আমি পুলিশ ফাইল করি, সেখান থেকে লাইট ক্যামেরা, মানে রোলিং অ্যাকশন, লাইট ক্যামেরা বলা হয় না, রোলিং অ্যাকশন, তখন থেকেই। আর যখন মা শুরু হয় ঠিক পুজোর পরে অক্টোবর 19 তারিখ 2009-এর দুর্গাপুজোর পরেই শুরু হলো আমার শুট। ঠিক আছে, মানে আমি প্রথম থেকেই হয়তো ধাতস্থ ছিলাম ব্যাপারটায়, তো তেমন একটা কিছু নার্ভাস হয়ে গেছি এরকম হয়নি। আমি জাস্ট যেরকম বলছি এরকম করে আমি ওরকম করছি, চুরি করতে বলছে চুরি করছি, এই হচ্ছে ব্যাপার। মানে তোমাকে দেখানো হয়েছিল, মানে বাবা মা থেকে তুমি অনেকটা দূরে, তারপর তো আস্তে আস্তে সবকিছুই তুমি পেলে। তো তোমার কখনো মনে হয়নি যে এরকম একটা ক্যারেক্টার, আমি এতটা ছোট, আমি এরকম ভাবে কি করতে পারবো? কখনো মনে হয়েছে তোমার? সত্যি কথা বলতে ওটা এমনই একটা বয়স না, আমি তো সত্যি বাচ্চা ছিলাম, আমরা মানে পুরো গ্রুপটাই বাচ্চা ছিলাম, যারা সবাই দিতিপ্রিয় বড় হয়ে গেছে, ও ছিল মাতে, তখন এইসব কিছুই কাজ করতো না আমাকে। আমি তো গল্পেই অত বুঝতাম না, জানি এরা মেয়ে হারিয়ে গেছে মায়ের থেকে, এই হচ্ছে ব্যাপার, আমি চুরি করি। তো প্রত্যেকটা সিনে যারা ডিরেক্টর ছিলেন তখন, দেবাংশু সেনগুপ্ত, দেন ওনারা সবাই আমাকে এইভাবে আমাকে ভূতি বলে ডাকতো। ভূতি, এটা এরম করে করতে হবে, তো আমি তাই করতাম, জানো তো। মানে আমার ব্যক্তিগত ফিলিংসটা অনেক পরে এসছে, সিরিয়াল করতে করতেই, যে এবার আমাকে অভিনয়টা সিরিয়াসলি করতে হবে। তার আগে তো বুঝতাম না, যে যেটা বলতো সেটাই করতাম, যেমন বলতো। আচ্ছা, হীরা আম্মার ক্যারেক্টারটা মনে আছে? অফকোর্স, হীরা আম্মা আমার ভীষণ ক্লোজ এখনো, মানে হীরা আম্মার 2 মেয়ে, এভরিবডি ভীষণ ক্লোজ। প্লাস হীরা আম্মার সাথে আমার অন্যরকমেরই একটা বন্ডিং, ওই মারধর, তারপরে কখনো ভুল করে না হয়তো মারপিটের সিন হচ্ছে, আমার মাথায় লেগে গেল, তারপরে আমাকে সেই যে প্যাম্পার করা, এই জিনিসগুলো ভোলাই যায় না কখনো। তোমার তো মানে মা সিরিয়ালে খুব ফাটাফাটি সিরিয়াল বহুদিন চলেছে, তো তোমার ফ্যামিলির কি কেউ এরকম অভিনয়ের সঙ্গে যুক্ত আছে, না তুমি প্রথম এলে এখানে? না, আমার পরিবারে আসলে আমার বাবা তো আমার জন্মের পরে ভেবেছিল আমাকে সানিয়া মির্জার মতো টেনিস খেলাবে, ঠিক আছে, কিন্তু সেটা ভগবান যাকে যা লিখে দেয়। আমি 3-4 বছর বয়স থেকেই অভিনয় করছি, তো এবার অভিনয়টাও কখনো শিখিনি, এমন না কোনো ইনস্টিটিউটে গেছি, শুধু নাচ শিখতাম ছোটবেলা থেকে, ভারতনাট্যমের স্টুডেন্ট। তো আমি কি করে বলি বলতো এটা, মানে
অভিনয় বলতে কি আমার আমার মা বলতো যে আমার দিদা ওই ছোটখাটো মিমিক্রি করতে, এমনি নর্মাল, ওরকম কিছু নয়। তো আমারই একমাত্র একা যে হঠাৎ করে এই অভিনয় জগতে আমি মানে নিজের নাম হয়েছে, যশ খ্যাতি হয়েছে, আমি অভিনয় শিখিও নি সেখান থেকে দাঁড়িয়ে, তাও মানুষ যে বলেছে এত ভালো অভিনয় করে, এটা আমার কাছে খুব প্রাপ্য, মানে এটা হয়তো ভগবানের মানে ইচ্ছাই তখন হয়েছে। মা সিরিয়াল মানে ওই যে টাইটেল ট্র্যাকটা তোমায় ছাড়া ঘুমাসে না মা, মানে বাচ্চারাও যেন ওটা দিয়ে তাদেরকে ঘুম পাড়ানো হতো যে না ঘুমিয়ে পড়ো, নাহলে হীরা আম্মা এসে তুলে নিয়ে যাবে। এমনকি ঝিলিক ড্রেস বেরিয়েছিল, ঠিক আছে। হ্যাঁ, আবার অনেকে আমার সিরিয়াল দেখে ইন্সপায়ার্ড হয়ে তাদের বাচ্চার নামও ঝিলিক রেখেছে, এরকম এরকম প্রচুর প্রচুর হয়েছে এরকম। তো সেই থেকে তোমার জার্নি চলছে। তোমায় আমরা রিসেন্ট বেশ কয়েক বছর ধরে ব্লগিং এও দেখছি, তো হুম। সেটা কিভাবে শুরু হলো? মানে এই ব্লগিং এর ভাবনাটা কোথা থেকে এলো যে না আমিও ব্লগ করতে পারি? এমনি জানো তো, আমার অনেকগুলো ইউটিউব চ্যানেল ছিল, একটা একটা করে একটা হুম। হ্যাক হয়ে গেছে, একটা টিমের সাথে আমার আর ঠিক অ্যাডজাস্ট হচ্ছিল হুম। না। এবার আমার মায়ের খুব ইচ্ছা, শোন না ব্লগ কর না, ব্লগ কর না। আর আমি না খেতে খুব ভালোবাসি, তো প্রথম মাথায় ছিল যে আমি ফুড ব্লগিং করবো, আমি খেতে প্রচন্ড ভালোবাসি। কিন্তু সেটা থেকে পরে কি একটা আমার 2023 সালটা একটু বাজে গেছে আমার জীবনে, একটু হার্ট ব্রোকেন হয়েছে, অনেক কিছু হয়েছে। ওখান থেকে মানে আমার কি বলতো, আমি মন খারাপ নিয়ে পড়ে থাকলে আমার খুব কষ্ট হয়, মানে মন খারাপ আমি থাকতাম, কিছুটা করতে হবে তাহলে আমি সেটা ভুলে থাকতে পারবো, এরকম একটা জিনিস। একদমই। সেখান থেকেই মিনি ব্লগ শুরু হলো আর কি। তো সেই মিনি ব্লগ মানুষ বলছে যে ঝিলিক চেনে, ঝিলিক ঝিলিক তো করেই, 90% লোক যদি ঝিলিক ঝিলিক করে, 10% তো আমাকে বলছে যে তোমার ব্লগ কিন্তু খুব ভালো লাগে। তো সেইটা আমার খুব ভালো লেগেছে যে একটু আলাদাও কিছু থাক জীবনে, ঝিলিক তো আছেই। আচ্ছা, এই যে আমরা দেখি যারা ব্লগার হন হুম। তারা মানে সমাজকে কিছু বার্তা দিয়ে থাকেন, হুম। ইনফ্লুয়েন্সার বলা হয়। হুম, তো হুম। তুমি কি নিজেকে ইনফ্লুয়েন্সার বলে মনে করো একজন? আমি আমি ইনফ্লুয়েন্সার, হ্যাঁ, কাইন্ড অফ। আমি কন্টেন্ট ক্রিয়েটার আমি নই, আমি কোনো আচ্ছা। কন্টেন্ট আমি ক্রিয়েট করি না, আমি ব্লগ করি। আমি হ্যাঁ ইনফ্লুয়েন্স করি, মানে আমি ট্রাভেল যাচ্ছি, কোথাও হুম। ঘুরতে যাচ্ছি, সেখানে তোমরা ঘুরতে যেতে পারো, হুম, হুম। হ্যাঁ এই ধরনের বলতেই পারো। আমি এক্স্যাক্টলি নিজেও জানি না আমার কি বলা উচিত। আচ্ছা, এই যে সোশ্যাল মিডিয়াতে তুমি ব্লগ করছো, একের পর এক বিভিন্ন রকম হুম। কমেন্টস আসছে, হুম। তো কোনোদিন কোনো খারাপ কমেন্ট দেখে এরকম মনে হয়েছে ই মা আজকে এটা এখানেই ছেড়ে দিই, এটা এখানেই বন্ধ করে দিই, আর ভাল লাগছে না, এরকম কিছু হয়েছে? আমি এই ব্যাপারে খুব ক্যাজ, আমার হচ্ছে আমি কান কাটা বলতে পারো, আমি কারোর কথায় পাত্তা দিই না। আচ্ছা। আমি আমার পাড়াতেও যদি দুটো লোক আমার সম্বন্ধে কিছু বলে, আমি বলি আরো দুটো বলো, তো আমার কোনো যায় আসে না। তো সেখানে যারা কমেন্ট করছে, আমি জাস্ট দেখি, আমার টাইম পাস, আমার ভালো লাগে যে এরা একটা ফোন আছে, তার মধ্যে টাকা আছে বলে ডেটা ভরিয়ে কি ঠিক আছে জাজ করছে, তা সে আমায় কতটুকু চেনে, আমি যতটুকু সোশ্যাল মিডিয়ায় দেখাচ্ছি ততটুকু। তো তাদের কথা নিয়ে পড়ে থেকে মন খারাপ করার মতো মেয়ে মানে আমি না। ভগবান দুটো কান দিয়েছে, একটা দিয়ে শুনবো, একটা দিয়ে হ্যাঁ, বার আমি করে তাও দেবো। করি না, আমি দেখে হাসি, হা হা হা। মানে আমার যদি কষ্ট পেতে হবে, নিজের লোকের কথায় কষ্ট পাবো, বাইরের লোকের কথা দিয়ে কোনোদিন আমার যায় আসেনি, কোনোদিন আসেও যেন না ভাই। মানে তিথি খুবই একদম সোজা সাপটা মানুষ, যে যা বলছে বলুক, আমি আমার হ্যাঁ, পথে আমি চলবো। যতক্ষণ না জানি আমি কিছু ভুল করছি, এই যে আমি বলছি ভোট ছিল কালকে, আমি হট প্যান্ট পরে গেছিলাম, আমি জানি না কি বড় ক্রাইম, আমি কান ধরে ক্ষমা চাইবো যদি কোনো ক্রাইম হয়ে থাকে। এটা কত লোকের কমেন্ট সেখানে, ছি ছি হট প্যান্ট পরে গেছো তুমি ভোট দিতে, কেন ড্রেস কোড আছে ভোটের কোনো? আমার বাড়ি থেকে 2 মিনিটও লাগে না বুথ, আমার পাড়াতে আমি বেরোলাম, একটু গরম পড়েছে, একটা হাতের সামনে একটা হট প্যান্ট পেয়েছি, গেঞ্জি পরেছি, যাবো ভোট দিয়ে চলে আসবো। তার মাঝখানে একটা ছবি তুলে পোস্ট করেছি, তাতেও লোকজনের মন্তব্যের শেষ নেই, যেন শাড়ি পরেই যেতে হবে বা চুড়িদার পরেই যেতে হবে, এরকম তো কোনো নিয়ম নেই। আমি গেছি, আমার মনে হয়েছে আমি একটা ইয়াং মেয়ে, আমার কতই বা বয়স, আমি এখন কেন পড়বো না? তো এটা তো মানুষকে বোঝাতে পারবো না, ঠিক আছে বলছে বলুক। আচ্ছা, তুমি যে বললে হুম, 2023-এ হুম, তোমার একটা হুম, হার্ট ব্রোকেন ব্যাপার হচ্ছে, হুম। সেটা কি আমরা একটু জানতে পারি? হ্যাঁ হ্যাঁ একদম। কিছুই না, মানে কি বলতো, ভুল মানুষকে বিশ্বাস করে, তারপরে ওই আমি সাইকোলজি অনার্স হয়েও আমি কিছু কিছু শব্দের মানে জানতাম না, যেগুলো ওই মানুষটা আসার পরে আমি জানিছি যে এরকম শব্দ আছে, এটা আচ্ছা। ডিসঅর্ডার। আমার লাইফে একটা মানুষ ছিল যার একটা ডিসঅর্ডার আছে, ইন্টারমিটেন্ট এক্সপ্লোসিভ ডিসঅর্ডার, এটা একটা সাইকোলজিক্যাল ডিসঅর্ডার। সেই ক্ষেত্রে মানুষগুলো যখন তখন রেগে যায়, অ্যান্ড মারধর, ফিজিক্যালি তোমাকে টর্চার করবে, তোমাকে মেন্টালি টর্চার করবে, তার ভার্বালি অ্যাবিউজ করবে, কোনো কিছু বাদ নেই। তো আমি প্রথমে তো বুঝতে পারিনি, প্রথম কাউকেই চেনা যায় না। আর মেয়েরা কিরম হয় জানো তো, একবার যদি মন দিয়ে দেয় কাউকে, তখন হুট করে ভাবে না না ও ঠিক হয়ে যাবে, কোমল হৃদয়। সত্যি তাই, আর কোমল হৃদয় রাখা উচিত না গাইস। তো আমি ওরকমই ভেবেছি, ঠিক আছে একদিন চেঞ্জ হয়ে যাবে, একদিন চেঞ্জ হয়ে যাবে। বাট ট্রিমেন্ডাসলি টর্চার করা হতো আমাকে ওই রিলেশনশিপে। সেখান থেকে বেরিয়ে এসে আমি যে সুস্থ বেঁচে আছি, আমাকে যে তোমরা জ্যান্ত দেখতে পাচ্ছ, এটা আমার ভগবানের কৃপা, আমার বাবা মায়ের সাপোর্ট। নাহলে আমি যেই খারাপ একটা জিনিসের পাল্লায় পড়ে গেছিলাম না, আমার কোনোদিনও হয়তো সে আমাকে মানে
এখন তো যত সব শুনি যে কেটে দিচ্ছে, আমি সিরিয়াসলি বলছি আমার সাথে হতেই পারতো এটা, কারণ সেই মানুষটাই ওরকম পেরেছি। 2023 সালটা আমার এরকমই চলেছে, মানে এইভাবে আমি হার্টব্রোক, আমি বিশ্বাস করে ঠকেছি। মানে সেই মানুষটাই প্রথমে বাড়িতে এসে আমার মা বাবাকে অন্য লোকজনের নামে বলছে যে এইসব ছেলেদের সাথে মেয়েকে পাঠাবেন না, তারপরে তুমি আশা করতে পারবে না যে সেই ছেলেটাই তোমার সাথে এরকম করবে। তো কাইন্ড অফ এরকম ছিল সিচুয়েশনটা, সেখান থেকে আমি বেরিয়ে এসেছি, ব্যাস এটাই অনেক। তোমার আরেকটা সমস্যার দিকে আমরা যাই। হুম। আচ্ছা, তুমি তো অনেক ছোট থেকে ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত, হুম। কখনো কি এখন যে কথাগুলো আমরা শুনি কাস্টিং কাউচ, হুম। এরকম কোনো সমস্যার মধ্যে পড়তে হয়েছে তোমাকে? ভগবানের কৃপায় হয়তো ছোট থেকে কাজ করছি বলেই হয়তো ডিরেক্টলি আমাকে কেউ কখনো এরকম কোনো নোন লোক অফার করেনি। আচ্ছা, মানে খুব দামি কোনো প্রডিউসার বা ডিরেক্টর আমাকে যে বলেছে এরম হয়নি, কিন্তু কোনো ছোট ছোট কাজের হয়তো আমাকে ফোন করলো, কোনো মিউজিক ভিডিওর একটা শুট আছে, তুমি কি করবে, একটু অফিসে এসে দেখা করো। সেখানে প্রডিউসার যিনি, তিনি একটা বাজে লুক দিচ্ছেন আমাকে, তিনি ওপেনলি আমাকে অফার করছে টু স্লিপ উইথ হিম। এটা নাকতলায় ওনাদের অফিসটা ছিল। আচ্ছা, তো এইগুলো হয়েছে আমার সাথে, এই ছোট ছোট এনকাউন্টার আমি করেছি, তো সেখান থেকে বেরিয়েও এসেছি। বাট মেইন স্ট্রিমে আমি এখন অব্দি কোনো এনকাউন্টার পাইনি, যাই না পরে কি মানে হবে। যেহেতু এটা এখন হ্যাঁ, সচরাচর হচ্ছে, আমরা হ্যাঁ, খবর হ্যাঁ, পাচ্ছি। হচ্ছে। ইনফ্যাক্ট হ্যাঁ। আমার মনে হয় আমার সাথে একটা জিনিস হতে পারে, সেটা হচ্ছে যেহেতু আমি ছোট থেকে কাজ করছি না, তো অনেক ডিরেক্টর এমন আছে যারা আমাকে ডিরেক্টলি সে বলতে পারবে না, কারণ আমাকে তারা ছোট থেকে দেখছে। তো আমি একটা সিরিয়াল মাঝখানে তোমাদের রানী, এই আচ্ছা। ওই যে স্টার জলসায় হতো তোমাদের রানী বলে একটা সিরিয়াল, 2023 সালেই হতো। মানে ওই সালটাই আমার তো খারাপ গেছে, আমাকে ওরা কাস্ট করলো একটা ক্যারেক্টারের জন্য। সেই ক্যারেক্টারের এগ্রিমেন্ট আমি সাইন করলাম, ওটা টেন্ট সিনেমা, সুশান্ত দার প্রোডাকশনের ছিল। আচ্ছা, সুশান্ত দাও মাতে কিন্তু রিয়াকশন দিয়েছেন। তো সবই হলো, আমাকে বললো তুমি যাচ্ছ কনফার্ম, স্টার জলসা থেকে ফোন করলো যে এই জামা কাপড় নিয়ে মাইথনে আউটডোর। সেদিন দুপুর 1টায় আমার বেরোনোর কথা, তার আগে সবাই সব বললো। আমি প্রথমবার একা যাবো আউটডোরে, তখন আমি মার সাথে যেতাম সবসময় শুটিং এ, প্রথম একা যাবো, একটা এক্সাইটমেন্ট। হঠাৎ করে বেলা 1টার সময় আমাকে প্রোগ্রামার ফোন করলো, করে বললো তোমাকে এখন বেরোতে হবে না। আচ্ছা, তো আমি এলাম, ঠিক আছে তাহলে কখন, বলছে আমি জানাচ্ছি। তো ব্যাস ওই জানানোতেই আটকে গেল। তারপরে আমি জানলাম আই ওয়াজ রিপ্লেসড উইদিন 30 মিনিটস, আমি জানিও না কেন। তো আমার কোথাও একটা মনে হয় মেবি যে আমাকে অনেকেই কাস্টিং কাউচের অফার করতে পারবে না বলে হয়তো এরকম করে রিপ্লেস করবে। মানে আমি কোনোদিন কারণ জানতে চাইনি ওদের থেকে যে কেন আমাকে রিপ্লেসটা করা হয়েছে, এগ্রিমেন্ট সাইন করে কত টাকা পাবো সব হওয়ার পরে কেন। তো আমার মনে হয় হয়তো মেবি দিস ক্যান বি দ্য রিজন, কারণ যাকে নেওয়া হয়েছে তার সাথে হয় হয়তো, আমি জাস্ট সেইং আর কি। এই আচ্ছা, তোমাকে আমরা মা সিরিয়ালে দেখলাম, তারপর দু একটা কাজে দেখেছি, দীর্ঘ গ্যাপ। এই গ্যাপটা কেন? মানে টলিউড ইন্ডাস্ট্রির থেকে কোনো সমস্যা, না তোমার দিক থেকে কোনো সমস্যা? মানে দেখো, ঝিলিককে কেন আমরা এই বড় বয়সে আর দেখতে পাচ্ছি না টেলিভিশনের পর্দায়? প্রথমত তো হচ্ছে এই 2023-এ যেটা হয়েছে এই রিপ্লেসমেন্টটা, ওটার পরে আমার অনেকটা একটু মন ভেঙে গেছে। আর আমি না ওই যে সবাই বলে টকিং টার্মসে থাকো সবার সাথে, বা গিয়ে বলো আমার একটা কাজ দেখো না, যদি আমি একটা কাজ করি, আমি কোনোদিন এটা করতে পারি না, আমি পারি না, আমি জাস্ট পারি না। যে করে আমি তাকে আমি কিছু বলছি না, সেটা যে পারে দ্যাটস আ ভেরি গুড থিং যদি করতে পারে, আমি পারি না। প্লাস আমি যে সিরিয়ালটা করেছিলাম মা, তারপরে বিশ্বনাথ দার সাথে ময়ূরপঙ্খীতে বিশ্বনাথ দার ওয়াইফের একটা রোল করেছিলাম 2019 সালে কলেজে পড়তে পড়তে। তো আমি মায়ের পরে না এখন অব্দি এমন কোনো গল্প পাইনি যেটা আমারও শুনে মনে হয়েছে যে এটা আমি করলে কিছু একটা আবার আগের মতো হবে। মানে যেটা মা সিরিয়াল যে হিস্ট্রি ক্রিয়েট করেছে ওরকম না করলে মানুষের মনে দাগ কাটবে, কারণ এখনকার সিরিয়াল গুলোর একই গল্প। সত্যি তাই, আমি এটাও একটা ব্যাপার। প্লাস আমি নিজেও হয়তো তেমন ভালো ক্যারেক্টার পাইনি, আর যেটা পেয়েছিলাম সেই ক্যারেক্টারটা আমার পছন্দ না হলো, মা বললো না না এবার কর কর, এরম ব্যাপার। তো সেটাও যখন এরকম হলো, তো আমি ছেড়ে দিয়েছি, আমি না ওপরওয়ালার উপর ছেড়ে দিয়েছি, ভগবান যা চাইবে, ভগবান যদি চায় আমার হবে, কেউ আটকাতে পারবে না, নোবডি। ইন্ডাস্ট্রিতে আমার মানে ইন্ডাস্ট্রির সাথে আমার কোনো ব্যক্তিগত প্রবলেম নেই, কিন্তু এই দেখো এখন সবাই আমরা জানি ইন্ডাস্ট্রিতে একটু পলিটিক্স ঢুকে গেছে। তো আমি কি বলতো, আমি এইসব থেকে একটু ভয় পাই, একটু মনে হয় আমি কন্ট্রোভার্সি থেকে দূরে থাকতে চাই। যদি ভালো কোনো গল্প আমার কাছে আসে, যেটা আমার বিশ্বাস, মানে ভগবানের ইচ্ছা ছাড়া তো কিছু হয় না, যদি আশা থাকে নিশ্চয়ই আসবে, আর আমি গ্র্যাবও করবো। অ্যান্ড হোপফুলি ঝিলিক যতটা দর্শকদের ভালোবাসা বা কামিয়েছে, অ্যান্ড হোপফুলি এটাও ততটা না হলেও কিছুটা মানুষের মনে দাগ কাটবে, এরকম কোনো কাজ। ভালো স্ক্রিপ্টের অপেক্ষায় তুমি রয়েছো বলতে পারি। আচ্ছা, তুমি তো ছোটবেলা থেকে ইন্ডাস্ট্রিতে রয়েছো বলতে পারি,
তো এখন যা বর্তমান পরিস্থিতি, বিশেষ করে রাহুলদার বিষয়টার পর আমরা দেখলাম বহু আর্টিস্টের ভেতরের ক্ষোভ বাইরে চলে এসছে। একদমই একদমই ইভেন প্রচুর মিটিং মিছিল হয়েছে, তারপর যেটা শোনা গিয়েছে ব্যান করা আর্টিস্টদের আবার ফিরিয়ে আনা হবে, তাতে করেও নানান রকম ক্ষোভের বহিঃপ্রকাশ হয়েছে। তো এখন যে ইন্ডাস্ট্রির এই টালমাটাল অবস্থা, মানে একটা ক্ষোভ, কারোর কিছু মনের ভেতরে থাকা সেটা বহিঃপ্রকাশ, কেউ তার বিরুদ্ধে যাচ্ছে, তোমার কি মনে হয় এগুলো তুমি কিভাবে দেখছো? তুমি এই বিষয়ে কি বলতে চাও? দেখো, ইন্ডাস্ট্রি আর আগের মতো তো নেই, এটা তো সত্যি কথা। মানে আমরা যারা কাজ করতাম, ভাস্বরদা, মহুয়াদি, ওরাও এখনো কাজ করছে, নিজেরাই বলে আমরা আমরা পুরো পরিবারের মতো কাজ করতাম। তখন ইন্ডাস্ট্রিতে এত পলিটিক্স, ভেদাভেদ, এটা হবে না ওটা হবে না, কাস্টিং কাউচ হয়তো ছিল কিন্তু ওটা আমি বুঝতে পারিনি, বাট বাকিগুলো ছিল না। আমি এসবিএফ এ কাজ করেছি, আমি লীনা দি ম্যাজিক মোমেন্টস এ কাজ করেছি বিশ্বনাথ দার সাথে, ময়ূরপঙ্খী। এবার রাহুল দার সঙ্গে যেটা হয়েছে সেটা সত্যি খুবই মানে আমরা যেহেতু জানি না কি হয়েছে, আর সবাই জানতে চায়, এভরিবডি ওয়ান্টস টু নো যে এক্স্যাক্টলি কি হয়েছিল ওখানে। আর লীনাদির, মানে আমি লীনাদির সাথেও কাজ করেছি, আমার কারোর এগেনস্টে কোনো ক্ষোভ নেই, সত্যি বলছি। দেখো, প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে ভালো খারাপ আছে, ইভলভ হয়। প্রথমে 2009 সালে যা ছিল 2026 সালে আমরা সেটা আশা করতে পারি না, কিন্তু কোথাও একটা গিয়ে এখন হয়তো খারাপের প্রভাবটা বেশি ইন্ডাস্ট্রিতে। আগে ভালো ছিল, এখন মানুষের কাছে কাজ নেই, কিছু সিলেক্টেড লোকজনই শুধু কাজ পাচ্ছে, তারা হয়তো আইদার পলিটিক্সে আছে বা তারা কাস্টিং কাউচ বা হোয়াট এভার। আমি এরকমও দেখেছি কেউ ডিজার্ভ করে সেই রোলটা, আমি আমার কথা বলছি না, ডিজার্ভ করে, কিন্তু কে পেলো বলতো, যে কম্প্রোমাইজ করলো বা যে পলিটিক্সে আছে। তো এই ভেদাভেদ গুলো আগে ছিল না, কিন্তু আগে পার্টিটা পার্টির মতো ছিল আর কাজটা কাজের জায়গায় ছিল, যেটা এখন আর নেই। মানে তুমি বলতে চাইছো এখন নেতা অভিনেতা বিষয়টা পুরো মিলেমিশে একাকার হয়ে গেছে, মানে পলিটিক্স আর আমাদের এন্টারটেনমেন্ট এক হয়ে গেছে। হ্যাঁ, মানে বেশি ইন্টারফারেন্স ইন্ডাস্ট্রিটার ইন্ডাস্ট্রি নেই, বিকজ দেখতেই পাচ্ছি সবাই, আমার বাড়ির সামনেই তো কতগুলো স্টুডিও, আমি তো সবই দেখতেই পাই, খবরও আসে। আর লীনাদির ব্যাপারে দেখো, লীনাদির সাথে আমার কোনো পার্সোনাল গ্রাজ নেই, আমি ওনার সাথে 6 মাস 7 মাস যে কাজটা করেছি, উনি, একটাই কথা বলবো, আমি ওপেনলি বলছি, কখনো বলিনি, ফেসবুকেও বলিনি, উনি একটু মানে একটু মেবি স্ট্রিক্ট বেশি বা রাগী, আমি কি বলবো জানি না, বাট একটু বিহেভিয়ারের মধ্যে কাইন্ডনেসটা একটু কম আছে। উনি একটু, কি বলবো, তোমার সাথে কথা বলতে ভয় লাগবে, আমি যখন কথা বলতাম কোনো কাজ, কোনো ব্যাপারে, বা উনি হয়তো ফোন করেছে, উনি একটু স্ট্রিক্ট টাইপের কথাবার্তা বলে, এবার আমি অতটা গম্ভীর প্রকৃতির মানুষ। হ্যাঁ হ্যাঁ, এবার গম্ভীর এক রকমের হয়, আমার মাঝে মাঝে মনে হয় যে মিসবিহেভও করে। আমার এটা ব্যক্তিগত, আমি মাকেও বলেছি, মা এরকম করে কেন কথা বলছে, আমার তো ভালো লাগছে, কারণ আমি খুব বুঝতে পারি কোনটা গম্ভীর হওয়া আর কোনটা মিসবিহেভ করা, আমার মনে হয় আমি বুঝতে পারি। আর তুমি বুঝবেও, তোমার সাথে কে মিসবিহেভ করছে, কেউ গম্ভীর হয়ে কথা বলছে। তো এই একটাই জিনিস আমার যে ওনার সম্বন্ধে মনে হয়। বাকি রাহুলদার ব্যাপারটা নিয়ে আমি এখনো শকড, আমি কেউ ভাবতে পারিনি 2 দিন আগে যে মানুষটা শুটে গেল, এত কিছু, এটা বয়সও নয় ওনার চলে যাওয়ার, কিন্তু জানি না এটা এর যদি একটা বিচার পাওয়া যায়, উই অল উইল বি ভেরি হ্যাপি। এর যদি জানা যায় যে কি হয়েছিল। অভিনেত্রী বলা যেতে পারে তো তোমাকে? দেখো, আমি বলবো একটা কথা, অভিনেত্রী হওয়া মানে কি বলতো, ভার্সেটাইল হওয়া, শুধু হিরোইন হওয়াটা অভিনেত্রী হওয়া নয়। আমি অভিনয় জানি এটা বলতে পারি, কিন্তু যতক্ষণ আমি আরো অনেক কাজ করছি, সেটা ওয়েব সিরিজ হোক, সিরিয়াল হোক, সিনেমা হোক, যেখানে আমি আমার অ্যাক্টিংটা দেখাতে পারবো, ততক্ষণ আগে আমি মনে করে আমি বলবো যে আমি অভিনয় জানি, আমি অভিনেত্রী বলবো না, জাস্ট জানি। বিকজ অনেকেই আছে একটা দুটো কাজ করেছে তারপরে কাজ করছে না, তারা কিন্তু অভিনয় জানে। কিন্তু অভিনেত্রী কাকে বলে? যারা প্রচুর প্রচুর কাজ, বিভিন্ন ক্যারেক্টার এক্সপ্লোর করে ফেলেছে, যেটা আমি ভীষণ করতে চাই। হোপফুলি ভগবান যা করে ভালোই করবে। আচ্ছা, তোমার কথা মতন তাহলে তুমি অভিনয়টা জানো। হ্যাঁ। আচ্ছা, তোমায় যদি বলি অভিনয় পেশাটাকে বাদ দিয়ে অন্য কোন পেশাকে তুমি এগিয়ে রাখবে, মানে যদি অভিনেত্রী না হতে, ছোট থেকে অভিনয়ের দুনিয়ায় না আসতে, তাহলে কোন পেশাটাকে বেছে নিতে? এটা শুনলে আমার মা বাবা আমাকে প্রচন্ড বকাবকি করেছে যখন জানতে পেরেছে। দেখো, আমি কখনো আসলে ভাবারই সুযোগ পাইনি আমি কি করতে চাই, তার আগে থেকেই আমি লাইটস এর সামনে। তো যখন মনে হয়েছে কি করি, তখন আমার একবার মনে হয় আমি এয়ার হোস্টেস হতে চাই। আমি এখনো বলছি, আমাকে যদি এখন আবার কেউ 15 বছরে ফিরিয়ে নিয়ে আসে, বলে যে তুমি কি করতে চাও যদি অভিনয় না করো, আমি বলবো আমি এয়ার হোস্টেস হতে চাই। ইন্টারন্যাশনাল ফ্লাই করবো, এখানে থাকবোই না, মাঝে মাঝে আসবো যাবো, কিন্তু আমার বাবা মায়ের পছন্দ না এটা। ওদের বক্তব্য হচ্ছে তুই পড়াশোনা শিখে এই করে তুই শেষমেশ ফ্লাইট অ্যাটেন্ডেন্ট হবি, মানে ওদের কাছে ওই জবটা জবের মতো নয়। বাট আই লাভ বিং এন এয়ার হোস্টেস। আমি ইমাজিন করি, জানো তো, রিসেন্টলি একটা এয়ার হোস্টেস কলেজেরই আমি প্রমোশনে গেছিলাম। আমি সেখানে গিয়ে বললাম যে এরকম কি হবে, আমি ট্রেনিং না আমি একবার ফ্লাই করবো, একবার।
এরকম ভালো লাগে আর কি। আমরা যেটা শুনে থাকি শিশু শিল্পী, হুম। এই কথাটার মধ্যে শিশু শিল্পী মানে ছোটবেলা থেকে যারা অভিনয় করছে হুম, হুম। বা অন্য এরকম ধরনের পেশার সঙ্গে হুম, যুক্ত, হুম। সেক্ষেত্রে অনেক সময় আমরা শুনি যে তাদের ছোটবেলাটা নাকি হ্যাম্পার হয়, হুম, পড়াশুনো, হুম, হুম। তাদের শিশুত্ব যে ভাব সেগুলো অনেক সময় নষ্ট হয়, আমরা শুনে থাকি। হ্যাঁ। তো তুমি তো একজন শিশু শিল্পী, ছোট হুম। থেকে কাজ করছো, হুম। এই ক্ষেত্রে তোমার কি মানে বক্তব্য আছে? এই তর্ক বিতর্ক যখন চলে তখন তুমি কোন সাইডটা নাও? ব্যাপারটা হচ্ছে আমি যদি ছোটবেলা থেকে কাজ না করে নর্মাল চাইল্ড হিসেবে বড় হতাম, কি পেতাম এক্সট্রা বলতে এই খেলাধুলা, যেটা আমি মিস করতাম ছোটবেলা। তখন সব বন্ধুরা খেলছে, আমি শুটিং এ যাচ্ছি। এখন আর কেউ খেলাধুলা করে না, তখন আমাদের সময় করতো। কিন্তু আমি তার বদলে যা যা পেয়েছি সেটা অনেক কিছু। মানে ভগবান আমাকে ওই বয়সে একটা গাড়ি দিয়ে দিয়েছে, ভগবান আমাকে ওই বয়সে আমার ফার্ম হাউস দিয়ে দিয়েছে। আমি বুঝতামও না, কিন্তু আমি যে শুটিং করছি কি হয়, আমি জানি চকলেট দেয়। আমার বাবা মা যে এখান থেকে যে টাকা আসছে সেটা আমি প্রথমে জানতামই না। কোনো মানুষের যদি ট্যালেন্ট থাকে, কোনো মেয়ের বা বাবা মা যদি মনে করে যে ওর মধ্যে ট্যালেন্ট আছে, করতেই পারে। আর আবার পড়াশোনা, আমি নিজে কিন্তু পড়াশোনায় কোনোদিন ভালো ছিলাম না। পড়াশোনা করতে যেরকম নর্মাল বাচ্চারা করে, পড়াশোনা করতে ভালোবাসে না, আই ওয়াজ লাইক দ্যাট। তো শুটিংটা আমার কাছে ভালো একটা স্কোপ ছিল, এই শুটিং এ গেলে পড়তে হবে না। শুটিং এ গেলে পড়তাম টুকটাক, অত ভালো হতো না পড়াশোনা অনেস্টলি। বাট ওই 9 অব্দি যে ক্ষতিটা হয়েছে আমার পড়াশোনার, কারণ আমি নিজে পড়তাম না। দেখো হয় না এমন না, অনেকে আছে যারা শুটিং করতে করতে পড়াশোনা করে হয়ে যায়। দেখেছি, হ্যাঁ। মানে পরীক্ষা তো হুম, হুম। রাত জেগে শুটিংও চলছে, পড়াও চলছে এবং হ্যাঁ, সব একসঙ্গেই হচ্ছে। হ্যাঁ, করা যায়, কিন্তু আমার ভালো লাগতো না পড়াশোনা করতে। বাট এই 9 এ যখন শেষ হলো সিরিয়াল, তখন আমার বাবা মা এই ডিসিশনটা নিল যে এখনো আর কাজ করবে না কোনো, এখনো পড়াশোনাটা অন্তত 10, 11, 12 এই 3টে বছর বোর্ডস গুলো কমপ্লিট হবে। হ্যাঁ। আর আমি যেই মেয়ে সায়েন্সে ফেল করতাম, মানে পড়াশোনায় অষ্টরম্ভা ছিলাম, এক্স্যাক্টলি এই টার্মটা আমি ইউজ করবো, সে মেয়ে 10 গিয়ে 75%, যেটা আমার মায়ের বাবার কাছে অনেক, আমার কাছে অনেক, সেই মেয়ে আবার 12 92% পেয়েছে। বাহ। হ্যাঁ, আমি 12 নিয়ে প্রচন্ড সিরিয়াস ছিলাম তখন। আমার আর মনে হয় যে কাজ করে শুধু পড়াশোনা করতাম, আমি ভাবিনি আমি এত স্টুডিয়াস হয়ে যাবো। তো যারা হ্যান্ডেল করতে পারে ভালো, আবার অনেকে আছে জানো তো ইন্ডাস্ট্রিতে লাইমলাইট পেয়ে একটু অন্যরকম হয়ে যায়, দু রকমেরই হয়। এবার এটা যার যার ওপরে, কেউ যদি ভাবে সে মানে ম্যানেজ করতে পারবে এই স্টারডমের সাথে পড়াশোনা, অনেকেই পারে, অনেকে পারে না। আমি মাঝখানে 3 বছরের গ্যাপ দিয়েছি বলেই হয়তো আজকে আমারও পরে কাজ পেতে প্রবলেম হয়েছে, কিন্তু আমার তাতে কোনো রিগ্রেট নেই। আমি আমার কলেজ কমপ্লিট করেছি, আমার পড়াশোনা আমি, মানে মানুষ না এটা শুধু না বলে, মানে মানুষের একটা মেন্টালিটি থাকে ও তো অভিনয় করে পড়াশোনার কি জানে, এটা যেন কেউ না বলতে পারে। এটা আমি এইটুকু টেক কেয়ার করেছি আর কি। তিথি বসু, তার ফিউচার প্ল্যানিং কি? আমি কোনো প্ল্যান রাখি না, আমি হচ্ছে গো উইথ দ্য ফ্লো কাইন্ড অফ আ পার্সন। সত্যি বলছি, মানে আমার প্ল্যান মাফিক কিছু হয় না। আমি তোমাকে এক্সাম্পল দিচ্ছি, আমি সাইকোলজি অনার্স, তো আমার সাইকোলজি ভীষণ ফেভারিট সাবজেক্ট। মানে 12 ম্যাম বলছে সাইকোলজিতে কিন্তু 100 স্কোর করা যায়, এরকম করা যায় আর কি। আমার তো টার্গেট, আমাদের আইএসসি বোর্ডের আগে 16 দিন ছুটি ছিল সাইকোলজি এক্সামের আগে। ওই 16 দিন সকাল থেকে রাত অব্দি সব পড়া, আমি তাও বারবার পড়ে যাচ্ছি। অন্য এক্সামের আগে আমি সাইকোলজি পড়ছি, কারণ আমাকে সাইকোলজিতে 100 পেতে হবে। তারপরে একটা সাবজেক্ট ইভিএস, এনভায়রনমেন্টাল সায়েন্স ছিল আমার। ওটাতে কোনো ব্যাপার না, ওটা তো 100 পাওয়া যায়, কিন্তু ওটা আমার কোনো লাভ হবে না, ওটা আমার কলেজে কাউন্ট করবে না। ওটা নিয়ে পড়াশোনাই করে নি। বোর্ডস এর আগের দিন, মানে যেদিন ওটার এক্সাম, আগের দিন সন্ধ্যাবেলা একটু খুললাম, একটু দেখে নিলাম, ঠিক আছে। হ্যাঁ, রেজাল্ট বেরোলো, সাইকোলজিতে 95, ইভিএস এ 100। তা আমি বুঝে গেলাম আমি প্ল্যানিং করে যেটাতে বেশি এফর্ট দিই সেটা আমার হয় না। আমি যেটাতে খুব কম এফর্ট দিই, কিছু করি না, ভাবি না, সেটা নিয়ে আমার অনেক কিছু হয়ে যায়। তো আমার বিশ্বাস করো কোনো প্ল্যানিং নেই কিছু। হ্যাঁ, বিয়ে ফিয়ে যদি বলো একদিন না একদিন তো করবে, কিন্তু কবে আমি জানি না। সেই প্রশ্নটা তো আসছিলাম আমরা, সেই মানে তিথি তো বড় হয়ে যাচ্ছে, ভোটও আগে ভোটের প্রশ্নটা একটু করি। হ্যাঁ, বলো। আচ্ছা, তুমি তো ভোট দিলে এবার, হ্যাঁ। কি মনে হচ্ছে তোমার, হাওয়া কোন দিকে ভারী, কোন দিকে পাল্লা ভারী, কি মনে হচ্ছে বলো? না, আমি মানে বিভিন্ন মানে মানুষের মুখে বিভিন্ন কথা শুনছি। আমি মানে আমি আসলে কি বলতো পলিটিক্স নিয়ে মানে বুঝি না অতটা, পলিটিক্স ব্যাপার, পলিটিক্যাল ব্যাপার স্যাপার। অনেকে আমাকে বলে পার্টি জয়েন করতে, কিন্তু আমি যে মানুষকে গিয়ে কিছু বলবো, তো সবাইকে দেখি তো যারা যারা পলিটিক্সে আছে তারা কত কথা বলে মানুষের কাছে গিয়ে, গ্রামে গ্রামে গিয়ে। আমি পারবোই না, মানে আমার মধ্যে ওটা নেই। আমি যখন মানে কেউ যদি আমাকে বলে প্লেন চালাতে, আমি কি পারবো? আমি তো শিখিনি, তো এটাও আমার পক্ষে সম্ভব না। কিন্তু মনে হচ্ছে কিছু চেঞ্জেস আসতে পারে এবার, আমি এটুকুই বলতে পারি। আমার মনে হচ্ছে, বিকজ অনেকেই অনেক রকম কথা বলছে, চেঞ্জ আসবে কিছু একটা। আচ্ছা, দেখা যাক, আমরাও অপেক্ষায় আছি। এরপর আসি বিয়ে। হ্যাঁ, তো একটা তো প্রবলেম হয়েছিল, ঠিক আছে, সেটা আমরা ভুলে যাচ্ছি, বাদ দিলাম। অনেক জীবনে দেখো চলার পথে অনেক কিছুই আসে যেগুলোকে পেছনে ফেলে রেখে এগিয়ে যেতে হয়। তো এখন কি তুমি এগিয়েছো, কিছু ভাবনা চিন্তা করছো বিয়ে নিয়ে? আমি আমার লাভ লাইফটাকে ভীষণ পার্সোনাল, আমার লাভ লাইফ তো অফকোর্স আছে, আমি এখন বলবোই না যে আমি সিঙ্গেল নই। আচ্ছা। অ্যান্ড কিন্তু
এই সম্পর্কটা আমার এতটাই মানে ভগবান কিছু কেড়ে নিলে ভগবান তার ডাবল ট্রিপল ফেরত দেয়, আমি এগুলো খুব বিশ্বাস করি, জানো তো। তো আমি যে যতটা কষ্টে ছিলাম, আমি তার থেকে তার 100 গুণ ভালো হয়তো আমি এখন আছি, আমার শান্তি আছে, আমার কোনো টর্চার, কোনো ভার্বাল অ্যাবিউজ মানে এগুলো তো থাকার কথাও না, বাট এতটাই হয়ে এসছে আমার সাথে, এখন এগুলো না হওয়া আমার কাছে বিশাল ব্যাপার আর কি। তো আমি বিয়ে তো করবোই, আর সেই মানুষটাকেই, যতক্ষণ না সেই মানুষটাকে আমি বিয়ে করছি তার ছবি তো সোশ্যাল মিডিয়া আসছে না। আর একটা কথা, আমি যখনই বিয়ে করবো আমি কাউকে না জানি বিয়ে করবো, লুকিয়ে লুকিয়ে গোপনে? পালিয়ে, দূরে কোথাও গিয়ে, শুধু এখানে রিসেপশন হবে এইটুকু বলতে পারি, কিন্তু কবে করবো আমি জানি না। আচ্ছা, তুমি কি লিভ ইনে বিশ্বাসী? এখন যেটা দেখছি অনেকেই লিভ ইন করছে একসঙ্গে। আই ডোন্ট সি এনি হার্ম ইন দ্যাট। মানে তুমি একটা মানুষকে বিয়ে যদি করো, তোমার তার আগে তাকে চিনে নেওয়া উচিত। তোমাদের যদি অ্যাডজাস্ট না হয় বিয়ের পরে ডিভোর্স থেকে, আমার মনে হয় লিভ ইন থেকে অ্যাডজাস্ট না করতে পেরে বেরিয়ে আসো। কারণ আচ্ছা। হ্যাঁ, আমি সবসময় এটাতে বিশ্বাসী। দেখো, আমি ডিভোর্সে, আমি কার কপালে গিয়েছে নোবডি নোস, বাট আমার মনে হয় যে তুমি যদি সেই মানুষটাকে সত্যি ভালোবাসো, থাকতে চাও, ইটস লাইক আ হ্যাবিট। তোমরা দেখো একে অপরের সঙ্গে থেকে, কারণ এক ছাদের তলায় যতক্ষণ একটা মানুষের সঙ্গে থাকবে, তুমি তাকে কখনোই পুরোপুরি চিনতে পারবে না। মানে বলতে চাইছো আগে লিভ ইন করে দেখে নেওয়াটা অনেক যদি কেউ বেটার। মনে করে করবে, আমি তাতে কোনো ভুল দেখি না। এবার অনেকেই আছে যারা বিয়ের পরেই মানে একসাথে থাকে, বিয়ের আগে থাকে এরকম না। আমরা হ্যাঁ, প্রচুর কেস হ্যাঁ। দেখেছি যেগুলো বিয়ে হচ্ছে মাস কি সপ্তাহ ঘুরতে না ঘুরতে হয়তো তারা বেরিয়ে হ্যাঁ, আসছে। আর এখন আবার ওপেন ম্যারেজ বেরিয়ে গেছে। হুম। টলিউডের একটা মানে নামি কাপল, তারা নাকি ওপেন ম্যারেজে আছে, ছিল আর কি, এখন আমি আচ্ছা। জানি না, শোনা কথা এগুলো। তো এইসব হওয়ার থেকে তো ভালো আমি থেকে বুঝলাম, না হলো ছেড়ে দিলাম। মানুষটাকে চিনলাম জানলাম, হ্যাঁ, না হলে বেরিয়ে না হলে এলাম। বেরিয়ে এলাম। এত কমপ্লিকেটেড এখনো কি বলতো, কিছু স্তরের মানুষ আছে যারা এটাকে একটু ভুলভাবে দেখে। লিভ ইন, আমি বলছি, মানুষ আজকাল লিভ ইন না করলেও সবাই সব করছে, কিন্তু শুধু লিভ ইন হয়তো করছে না, কিন্তু বাকি সবাই সব করছে রিলেশনশিপে থেকে। সেখানে লিভ ইনটাকে আমি কোনো দোষ দেখি না। আর মনে হয় যদি তুমি সত্যি মানুষটাকে চিনতে চাও, থেকে দেখো, তোমার ভালো লাগলে ভালো, না হলে তুমি বেরিয়ে আসো। বিয়ে করে পস্তানোর থেকে তো বেটার। সেটা ঠিক, একদম। তুমি কি জগন্নাথ দেবে বিশ্বাসী? জয় জগন্নাথ, আমার গাড়ি জগন্নাথ, আমার সব জগন্নাথ। কারণ আমি দেখছি তোমার হাতে ট্যাটুও রয়েছে, প্লাস গাড়ির চাবিও রয়েছে। আমি জগন্নাথের অন্ধভক্ত। আমাকে মানে আমি কষ্ট পেলে ভগবান, আমি ভালো থাকলে ভগবান, আমার কাছে জগন্নাথ জানি না, এটা আলাদাই টান। আর আমার মানুষটা যে এত মানে ভগবানে বিশ্বাস করতো না, সে এখন ভগবানের জন্য এতটাই পাগল, সে পারলে রোজই পুরী যাচ্ছে আর কি, এরকম তুমি ব্যাপার। কবার গেছো? পুরী প্রচুরবার চলে গেছি। আবার যখনই মন চায়, এখন বাসও হয়ে গেছে, ট্রেনে একদম। লাগবে না, আমি বাসে করে স্লিপার বাসে আমি চলে যাই। আমি আর এখানেও মুকুন্দপুরে মন্দির আছে, এখানে আবার খিদিরপুরে মন্দির আছে, আমি সব জায়গায় আমরা দুজনেই মাঝে মাঝে চলে যাই। বাহ। ভগবান হচ্ছে আলটিমেট ভাই, ভগবান ছাড়া কিছু হবে না। একদমই তাই। তিথির থেকে তো আমরা অনেক কিছু জানলাম। আমাদের তিথি কিন্তু এখন অনেক বড় হয়ে গেছে এবং অনেক কিছু তার মধ্যে অনেক চেঞ্জেসও এসছে, অনেক কিছু জানেও, বিভিন্ন বিষয়ে কথাও বললো আমাদের সাথে। এবার ওর কিছু ছোট ছোট ভালো লাগা খারাপ লাগা জিনিসগুলো আমরা জেনে নেব একটা র্যাপিড ফায়ারের মাধ্যমে। শুরু করি? নিশ্চয়ই। আচ্ছা, তোমার কাছে যদি কখনো অফার আসে বড় পর্দা না ছোট পর্দা, কোনটা বেছে নেবে? আমি দুটোতেই কাজ করেছি, কিন্তু আই থিঙ্ক বড় পর্দা। আচ্ছা। তাই ছোট পর্দাকে আমি না করছি না, ছোট পর্দা আমাকে অনেক কিছু দিয়েছে, বাট হ্যাঁ, আমি তো অফকোর্স ট্রাই আউট তো করতেই চাই। একদমই। তুমি একটু আগে বলো তুমি খেতে খুব ভালোবাসো। প্রচন্ড। ধরো একটা প্লেটে বিরিয়ানি আর একটাতে ফ্রাইড রাইস চিলি চিকেন। বিরিয়ানি, আই এম নট এ বিগ ফ্যান অফ ফ্রাইড রাইস চিলি চিকেন। ফ্রাইড রাইসের সাথে মাটন কষা বা চিকেন কষা হতে হবে, চিলি চিকেন আমার ফ্যান নই আমি। ঘুরতে যেতে ভালোবাসো? বাবা রে বাবা, আমাকে পাহাড়ে ফেলে দাও, আনতে হবে না কলকাতায়, আমি পাহাড়ে থেকে যাবো। প্রশ্নটা করলাম না, তাহলে পাহাড়। হ্যাঁ, পাহাড়। আচ্ছা, পাহাড়। ছুটির দিনে তুমি কিভাবে কাটাও? বন্ধুদের সঙ্গে আড্ডা দিয়ে নাকি ফ্যামিলির সঙ্গে টাইম স্পেন্ড করো? আমার বন্ধু বান্ধব খুব কম আছে, আমার বন্ধুই নেই। আমার বন্ধু হচ্ছে আমার মাই ম্যান, আর মা বাবার সাথে। And আমি বললাম, আমি একা টাইম স্পেন্ড করতে, নিজের সঙ্গে টাইম স্পেন্ড করতে খুব ভালোবাসি। ড্রাইভে চলে গেলাম, solo? হ্যাঁ, আমি একা থাকতে আমার খুব ভালো লাগে, আমি নিজের কোম্পানি খুব এনজয় করি। আচ্ছা, নাচ নাকি গান? নাচ জানি, গান ভীষণ ভালো লাগে। গান গাইতে পারি না বলে আমি আর কিছু বলার নেই, বাট নাচ জানি বলে নাচ, গান প্রচন্ড ভালো লাগে, শিখলে খুব আচ্ছা। খুশি হতাম। প্রিয় গায়ক বা গায়িকা? প্রিয় গায়ক কে আমার ভীষণ ভালো লাগে, কে অরিজিৎ সিং আছে, লতা মঙ্গেশকর, আশা ভোসলে, ওনারা তো আছে। শ্রেয়া একদম। ঘোষাল ভীষণ আমার ফেভারিট, খুব ভালো লাগে। আচ্ছা, লাস্ট প্রশ্ন, শাড়ি নাকি সালোয়ার? শাড়ি। মানে শাড়িতেই নারী আর নারীর শেষেতেই বেশ, যেটা বল। একদম শাড়ি তো। তিথির সঙ্গে তো আমরা এতক্ষণ খুব জমিয়ে আড্ডা মারলাম।
তিথির কিন্তু একটা দারুণ গান শুনবো তিথির গলায়। তো গান শোনার আগে তিথির জন্য আমাদের তরফ থেকে একটু ছোট্ট উপহার আছে, সেটা আগে দিয়ে নি। তিথির মতো একটা মিষ্টি মেয়ের জন্য থ্যাংক ইউ, একটা ছোট্ট গাছ আর একটা চকলেট। থ্যাংক ইউ। কিটক্যাটের ফেভারিট গাছও, এবার আমি জল দেবো রোজ। আমি না আসলে কি বলতো, গাছ টাছ মাঝে মাঝে জল দিতে আমি বলছি, এটা খুব প্রাউড হয়ে বলছি না, বাট আমার এখনো সেই হ্যাবিটটা পুরোপুরি হয়নি, কারণ আমার কোনো নিজের এটা তোমার খুব বেশি জল দিতে হবে না। এটা খাটনি নেই, এটা অল্প জলেই হয়ে যায়। তাহলে গান গাই। গান গাও, তারপরে শেষ। হ্যাঁ চলো। আচ্ছা, আমি আগেই বলে দিচ্ছি ক্যামেরাতে, তোমরা যারা দেখছো, আমি কিন্তু সিঙ্গার নই, গান গাইতেও পারি না, ছোটবেলায় একটু শিখেছিলাম, আর এই গানটাই গাইবো যেটার জন্য আজকে মানুষ আমাকে এতটা ভালোবাসা দিয়েছে, সেটাই আমি গাইছি। ওই চাঁদের টিপে মন ভোলে না মা, দোলনা দোলে মন দোলে না মা, রাতের চোখে ঘুম যে নামে, চাঁদের পাশে মেঘ যে থামে, আমার পাশে নেই তো তুমি মা, তোমায় ছাড়া ঘুম আসে না মা, মাগো তোমায় ছাড়া ঘুম আসে না মা। ধন্যবাদ। প্লিজ গাইজ, ইট ছুড়ো না। খুব সুন্দর গান হয়েছে, থ্যাংক ইউ। খুব সুন্দর। তো এতক্ষণ দেখলেন আমরা তিথির সঙ্গে জমিয়ে আড্ডা দিলাম। তো আমাদের এই বেঙ্গল স্কুপের স্টুডিও থেকে এই পর্ব আমরা আজকে এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো অতিথিকে সঙ্গে নিয়ে নতুন পর্বে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন, তাহলে আমরা বুঝতে পারবো কত দূর আমরা পৌঁছতে পারলাম। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে আপডেট পেতে প্রেস করুন পাশে থাকা বেল আইকন।